অধ্যায় ১৬৫ স্মৃতিফলক। আমরা রক্ষক, কিন্তু একই সাথে কিছু হতভাগা জীব যারা সবসময় হুমকি আর উন্মাদনার বিরুদ্ধে লড়াই করে চলেছে। ডান স্মিথের কথাগুলো ওল্ড নিলোয়ের বাড়ি জুড়ে প্রতিধ্বনিত হতে লাগল। এই কথাগুলো যেন ক্ষয়ে যাওয়া মেঝে, দেয়াল, ছাদ ছাড়িয়ে ক্লাইনের মন আর আত্মাতেও ধাক্কা দিতে লাগল। এই কথাটা সে এখনকার চেয়ে বেশি তীব্রভাবে আর কখনোই অনুভব করেনি। তার মনে হল পৃথিবীতে ফিরে গেলেও এই অনুভূতিটা সে সারা জীবন ভুলতে পারবে না। চারিদিকে একটা থমথমে নিস্তব্ধতা। ডান স্মিথ ওল্ড নিলোয়ের লাশের দিকে এগিয়ে গেল এবং হাঁটু গেড়ে বসল। সে তার ট্রেঞ্চকোটের পকেট থেকে একটা সাদা রুমাল বের করল। তারপর সেই গাঢ় লাল স্ফটিকের মতো চোখটার ওপর রুমালটা দিয়ে ঢেকে দিল, যেটা যন্ত্রণায় কুঁচকে ছিল। ঠিক তখনই ক্লাইন খেয়াল করল পিয়ানোর কিগুলো নড়াচড়া করা বন্ধ করে দিয়েছে। একটা অস্পষ্ট স্বচ্ছ চিত্র যেন ভেসে উঠল। এটা কি? বাড়ি ঢোকার আগেই স্পিরিট ভিশন চালু করা ক্লাইন স্থির হয়ে গেল। এই অদ্ভুত আত্মাটা সে এতক্ষণ খেয়ালই করেনি। সে কি ওল্ড নিলোয়ের কারণে অন্যমনস্ক হয়ে গিয়েছিল, নাকি ওল্ড নিলো নিজের নিয়ন্ত্রণ হারানোর পর এমন কিছু ক্ষমতা প্রয়োগ করেছিল? ক্লাইন দেখল সেই অবয়বহীন মূর্তিটা চোখের সামনেই দ্রুত মিলিয়ে গেল, উধাও হয়ে গেল। কি ঘটছে সে সম্পর্কে তার একটা ক্ষীণ ধারণা হল। হৃদয়ের ভারী ভারটা সরিয়ে রেখে সে কমান্ডারের নির্দেশ শুনল, ওল্ড নীলের বাড়িটা ভালো করে সার্চ করে দেখো, কোনো সূত্র পাওয়া যায় কিনা। ঠিক আছে। ক্লাইন যখন কথা বলল, নিজের গলার স্বর চিনতে তার প্রায় 1 মিনিট লাগল। তার গলাটা কেমন যেন খসখসে আর ভারী শোনাল, যেন সর্দি লেগেছে। ঠিক আছে, রয়্যাল রিডিনও উত্তর দিল। তার গলার অবস্থাও আমার মতোই। মনে হচ্ছে যেন নাকের ভেতরটা বন্ধ হয়ে আছে। ... ক্লাইন তার মহিলা সহকর্মীর দিকে তাকাল, যার মুখে সাধারণত তেমন কোনো অভিব্যক্তি দেখা যেত না। মনে হচ্ছিল যেন সে তাকে এই প্রথমবার চিনছে। দরজার কাছে রাখা ছাতা রাখার স্ট্যান্ডে তার লাঠিটা রেখে সে সিল্ড আর্টিফ্যাক্ট 30611, সিল্ড আর্টিফ্যাক্ট 30611কে এড়িয়ে গেল। ভারী পায়ে সে লিভিং রুমে ঢুকল এবং দোতলায় উঠল। তারপর প্রতিটি ঘর খুঁজে দেখতে লাগল কোনো সূত্র পাওয়া যায় কিনা। ওল্ড নিলো নিয়মিত লোক রেখে ঘরগুলো পরিষ্কার করাত, তাই একজন ব্যাচেলরের বাড়ির মতো অতটা অগোছালো ছিল না ঘরগুলো। সবকিছু এমন পরিপাটি ছিল যেন বাড়িতে কোনো মহিলার আনাগোনা আছে। প্রায় আধা ঘণ্টা পর ক্লাইন ওল্ড নিলোর ঘরের একটি বইয়ের তাক থেকে কয়েকটা হাতে লেখা নোট খুঁজে পেল। নোটগুলোতে একটা অদ্ভুত রহস্যময় রিচুয়ালের কথা লেখা ছিল, আলকেমিক্যাল লাইফ, আলকেমিক্যাল লাইফ। প্রয়োজনীয় উপকরণগুলোর মধ্যে রয়েছে এলফদের ঝর্ণা, স্প্রিং অফ এলভস থেকে 100 মিলিলিটার 100 ml জল, সোনিয়া দ্বীপের গোল্ডেন স্প্রিং 50 গ্রাম, 50 গ্রামস স্টার ক্রিস্টাল, আধা পাউন্ড, হাফ পাউন্ড খাঁটি সোনা, 5 গ্রাম, 5 গ্রামস ফ্লজিস্টন, 30 গ্রাম, 30 গ্রামস লাল লোহা এবং জীবন্ত মানুষের তাজা রক্তের এক বিশাল পরিমাণ। জীবন্ত মানুষের রক্ত এর অংশের নিচে ওল্ড নিলো টিকা লিখেছিল, আমি নিজের রক্ত টেনে নেওয়ার কথা ভাবতে পারি, একটু একটু করে জমা করে এবং রিচুয়ালিস্টিক ম্যাজিক দিয়ে সেটা সংরক্ষণ করতে পারি। আমি নিজের রক্ত টেনে নেওয়ার কথা ভাবতে পারি। ক্লাইন চোখ বন্ধ করে নোটগুলো মুছড়ে ফেলল। বৃহস্পতিবার সকাল 9টায় চাঁদের সময় রাফায়েল কবরস্থান। ক্লাইন কালো ফর্মাল স্যুট পরে তার লাঠি হাতে দাঁড়িয়েছিল। সে কবরস্থানের এক কোণে চুপচাপ দাঁড়িয়ে রইল। বুকের পকেটে একটা সুন্দর সাদা রুমাল গুঁজে রেখেছিল সে, আর হাতে ধরেছিল একটা স্ল্যাম্বার ফুল, স্ল্যাম্বার ফ্লাওয়ার। ডান স্মিথ, ফ্রাই, লিওনার্ড এবং কেনলি একটা কালো কফিন বই নিয়ে যাচ্ছিল, যার মধ্যে ওল্ড নিলোয়ের মরদেহ ছিল। তারা ধীরে ধীরে পাথরের সমাধিফলকের সামনে এসে কফিনটা নীরবে কবরে নামিয়ে দিল। যখন সে কবরের ভেতর বাদামি মাটি ফেলা দেখল, রোজান, যে কালো পোশাক পরেছিল আর তার চুলে একটি সাদা ফুল গোঁজা ছিল, সে কেঁদে উঠল। কেউ কি আমাকে বলবে এটা কি সত্যিই ঘটছে? কেন সে নিয়ন্ত্রণ হারাল? কেন সে ওই পোষণটা খেল? কেন সে একজন বিয়ন্ডার হয়ে উঠল? কেন প্রেতাত্মা আর দানবদের থাকতে হবে? কেন কোনো নিরাপদ উপায় নেই? কেন কেন কেন? ক্লাইন চুপচাপ শুনেই চলল, যতক্ষণ না ওল্ড নিলোয়ের কফিনটা পুরোপুরি মাটিতে চাপা পড়ল, যতক্ষণ না তার অস্তিত্বের সব চিহ্ন পৃথিবীর গভীরে প্রথিত হল। দেবী তোমার মঙ্গল করুন। সে নিজের বুকের সামনে একটা লাল চাঁদ আঁকল। তারপর কয়েক পা এগিয়ে সমাধির সামনে স্ল্যাম্বার ফুলটা রাখল। দেবী তোমার মঙ্গল করুন। ডান, ফ্রাই এবং বাকিরা ঘড়ির কাঁটার দিকে তাদের বুকে টোকা দিল। ক্লাইন ওপরের দিকে তাকাল, সোজা হয়ে দাঁড়াল এবং সমাধিফলকের ওপরের সাদা কালো ছবিটা দেখল। ওল্ড নিলো তার সেই পরিচিত কালো টুপি পরেছিল,
তার সাদা চুল কানের পাশ দিয়ে উঁকি মারছিল। তার চোখ আর মুখের পাশে গভীর বলিরেখা, গাঢ় লাল চোখ দুটো একটু ঘোলাটে, তাকে শান্ত দেখাচ্ছিল, আর কোনো দুঃখ, কষ্ট বা ভয় তার মধ্যে ছিল না। ছবির নিচে একটা এপিটাফ খোদাই করা ছিল। এটা ওল্ড নীলের ডায়েরির শেষ লেখার অংশ থেকে নেওয়া। যদি আমি তাকে বাঁচাতে না পারি, তবে আমি তার সঙ্গী হব। সকালের বাতাস আলতোভাবে বয়ে গেল। রাফায়েল কবরস্থানের নীরবতা আর শূন্যতা সবাইকে ঘিরে রইল। এরপর বিকেলে ক্লাইন কমান্ডারের সই করা একটা ফর্ম নিয়ে অস্ত্রাগারে গেল। সে প্রায় বন্ধ থাকা দরজাটা খুলতেই টেবিলের পেছনে ঘন কালো দাড়িওয়ালা ব্রেডটকে দেখতে পেল। ক্লাইন ফর্মটা দেওয়ার আগে স্পষ্টতই থমকে গেল। সাধারণ বুলেটের 50 রাউন্ড। তার অনুরোধ করার সময় সে টেবিলের ওপর রাখা টিনের ক্যান্টার দিকে তাকাল। তার মনে হল সে যেন হাতে গুঁড়ো করা কফির সুগন্ধ পাচ্ছিল এবং কানের কাছে সেই দুষ্টুমিব্রা কথাগুলো শুনতে পাচ্ছিল। কিন্তু তোমার হাতে টাকা আসার জন্য অপেক্ষা করতে হবে কেন? তুমি ডানের কাছে আবেদন করতে পারো এবং তাকে খরচের অনুমোদন দিতে বলতে পারো। ব্রেডট ক্লাইনের মুখের ভাব দেখে দীর্ঘশ্বাস ফেলল। আমি বুঝতে পারছি তুমি এখন কি অনুভব করছো। আমি নিজেও বিশ্বাস করতে পারছি না ওল্ড নীল আমাদের এভাবে ছেড়ে চলে যাবে। মাঝে মাঝে আমার মনে হয় এটা কমান্ডারের তৈরি কোনো স্বপ্ন। হয়তো এটাই অনেক নাই আহ্বান, নাইট হক্সদের নিয়তি। ক্লাইন তিক্ত হাসি হেসে উত্তর দিল। এই ঘটনার পর চার্চের ঊর্ধ্বতন কর্মকর্তাদের ওপর তার হতাশা আর ঘৃণা আরও বেড়ে গেল, কারণ তারা অভিনয়ের পদ্ধতি, অ্যাক্টিং মেথড গোপন রেখেছিল। আশা করা যায় এমন দুঃখজনক ঘটনা আরও কম ঘটবে। দেবী আমাদের মঙ্গল করুন। ব্রেডট নিজের বুকের সামনে একটা লাল চাঁদ আঁকল। সে আবেদনপত্রটা নিল এবং অস্ত্রাগারের ভেতরে চলে গেল। ব্যাং ব্যাং ব্যাং, বারুদের গন্ধে চারপাশ ভরে উঠল। ক্লাইন তার রাগের সমস্তটা লক্ষ্যবস্তুর উপর ঢেলে দিচ্ছিল, যতক্ষণ না সে অনুরোধ করা সমস্ত গুলি শেষ করে ফেলল। তারপর সে নিজেকে সামলে নিয়ে একটা সাধারণ ক্যারেজে করে গাওয়াইনের বাড়ির দিকে রওনা হল। সে একের পর এক ব্যায়াম করে যাচ্ছিল, যেন নিজেকেই নির্যাতন করছে, যতক্ষণ না গাওয়াইন তাকে থামতে বলল। যুদ্ধাভ্যাস নিজেকে আঘাত করার জন্য নয়। গাওয়াইন তার ঘোলাটে সবুজ চোখে ক্লাইনের দিকে তাকাল। আমি দুঃখিত, শিক্ষক। আমি আজ একটু মনমরা হয়ে আছি। ক্লাইন একটা দীর্ঘশ্বাস ফেলে বোঝানোর চেষ্টা করল। কি হয়েছে? গাওয়াইন কোনোরকম আবেগ ছাড়াই জিজ্ঞেস করল। ক্লাইন এক মুহূর্ত ভাবল, তারপর সহজভাবে উত্তর দিল, আমার এক বন্ধু হঠাৎ মারা গেছে। গাওয়াইন কয়েক সেকেন্ড চুপ করে রইল। সে তার সোনালি গোঁফে হাত বুলিয়ে হালকা গলায় বলল, আমি একবার 5 মিনিটের মধ্যে 325 জন বন্ধুকে হারিয়েছিলাম। তাদের মধ্যে 10 জন ছিল যাদের ওপর আমি আমার জীবন পর্যন্ত বিশ্বাস করতে পারতাম। ক্লাইন উপলব্ধি করে দীর্ঘশ্বাস ফেলল। এটাই যুদ্ধের নিষ্ঠুরতা। গাওয়াইন তার দিকে একবার তাকিয়ে নিজের মনেই হেসে উঠল। সবচেয়ে নিষ্ঠুর জিনিস হল এই যে আমি তাদের হয়ে প্রতিশোধ নিতে পারব না। আমি তাদের স্বপ্ন পূরণ করতে পারব না, আর উত্তরটা আমার কাছ থেকে চিরতরে উধাও হয়ে গেছে। তোমার জন্য তোমার এখনও এমন সুযোগ আছে। যদিও আমি ঠিক জানি না কি হয়েছে, আমি জানি তুমি এখনও তরুণ। তোমার এখনও অনেক সুযোগ আছে। ক্লাইন এক মুহূর্ত চুপ করে রইল। সে একটা শ্বাস নিল এবং নিজেকে সামলে নিল। ধন্যবাদ, শিক্ষক। গাওয়াইন মাথা নেড়ে কোনোরকম অভিব্যক্তি ছাড়াই বলল, 10 মিনিটের বিরতি নাও, তারপর এখন যে ব্যায়ামগুলো করছিলে সেগুলোর আরও 10 সেট করো। খোট ডা খোট। ক্লাইন এক মুহূর্ত বুঝতে পারল না কি অভিব্যক্তি দেখানো উচিত। শুক্রবার সকাল, নাই আভান নাইট হক্সদের বিনোদন কক্ষে। ক্লাইন, সিকাট্রন এবং ফ্রাই গোল টেবিলটার চারপাশে বসেছিল, কিন্তু তারা তাস খেলছিল না। একজন খবরের কাগজ উল্টাচ্ছিল, আরেকজন বিভ্বল চোখে অর্নিল জানালার বাইরে তাকিয়েছিল, আর শেষজন একটা কলম হাতে ধরেছিল, কিছু একটা লিখতে চেয়েও পারছিল না। ঘরটা চুপচাপ ছিল। কেউ কোনো কথা বলছিল না, কেউ কোনো রসিকতাও করছিল না। পরিবেশটা ভারাক্রান্ত ছিল। উফ! ক্লাইন একটা দীর্ঘশ্বাস ছাড়ল। সে খবরের কাগজটা নামিয়ে রাখল এবং সে যে জিনিসপত্রগুলো খুঁজে পেয়েছিল সেগুলো পড়ার ওপর মনোযোগ দেওয়ার পরিকল্পনা করল। ঠিক সেই মুহূর্তে ডান স্মিথ দরজায় নক করল এবং ঘরে ঢুকল। সে চারদিকে একবার তাকিয়ে বলল, ক্লাইন, একটু বাইরে এসো। কি হয়েছে? ক্লাইনের মনে একটা পূর্বানুভূতি হল যে কি ঘটতে চলেছে। সে উঠে দাঁড়িয়ে বিনোদন কক্ষ থেকে বেরিয়ে এল। ডান সিঁড়ির মুখে দাঁড়িয়েছিল, যেটা বেসমেন্টের দিকে নেমে গেছে। সে ঘুরে ক্লাইনের দিকে তাকাল। পবিত্র ক্যাথেড্রাল থেকে যাকে পাঠানো হয়েছে সে এখানে। আমাকে যে পরীক্ষা করবে সে এখানে। ক্লাইনের স্নায়ু টানটান হয়ে উঠল।